হ্যালো মাই অল ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে বায়োকেমিস্ট্রি ফার্স্ট টপিক শুরু করছি সেটা হচ্ছে গ্লাইকোলিসিস। আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের যে খাদ্যদ্রব্য আমরা খাচ্ছি প্রত্যেকদিন সেগুলো একদম সরলীকৃত হয়ে অর্থাৎ ইউনিট স্ট্রাকচারে কনভার্ট হচ্ছে, এন্ড প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সেগুলো হচ্ছে ইউনিট স্ট্রাকচার, যাকে আর ভাঙা যাচ্ছে না। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সেই ইউনিট স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। 90% ক্ষেত্রেই গ্লুকোজ ডাইজেশন হয়ে অ্যাবজর্পশন হয়ে সেই গ্লুকোজ আমাদের সেলে চলে যাচ্ছে। সেই সেলে গিয়ে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসিডিউরের মাধ্যমে আমাদের যে ফুয়েল তৈরি হবে, দ্যাট ইজ হচ্ছে এটিপি, যার মাধ্যমে আমরা সারা দিনের কাজকর্ম করব এবং আমাদের শক্তি যোগাবে, যেটা আমাদের মেন উদ্দেশ্য। এবার প্রথম তার ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলিসিস। তো গ্লাইকোলিসিস ব্যাপারটা কী? গ্লাইকোলিসিস ব্যাপারটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস বাই হুইচ গ্লুকোজ ইজ কমপ্লিটলি অক্সিডাইজড অ্যানারোবিক্যালি with the help of different enzymes in the cytoplasm of all living cells to produce pyruvic acid and liberate some small amount of energy or ATP uh, in দিস লিভিং সেলস। তার মানে কী হচ্ছে ব্যাপারটা, অর্থাৎ আমাদের অ্যানেরোবিক্যালি আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত এনজাইমগুলো আছে সেই এনজাইমের দ্বারা গ্লুকোজ অ্যানেরোবিক্যালি অক্সিডাইজড হবে, অর্থাৎ ওটুর ছাড়া, ওটুর অভাবে, অ্যানারোবিক্যালি মানে হচ্ছে উইদাউট ওটু, গ্লুকোজ অ্যানারোবিক্যালি অক্সিডাইজড হবে সাইটোপ্লাজমের মধ্যে এবং স্মল অ্যামাউন্ট এটিপি লিবারেট করবে। গ্লাইকোলিসিস কিন্তু কমপ্লিট পাথওয়ে নয়, গ্লাইকোলিসিস হচ্ছে একটা বিশাল বড় পাথওয়ের একটা শুরু বা সিম্পলিফাইড ফর্ম, স্টার্টিং ফর্ম। ফার্স্ট গ্লুকোজ যখন মানে বায়োকেমিক্যালি বিভিন্ন স্টেপ বাই স্টেপ পাথওয়ের মাধ্যমে গিয়ে এটিপি তৈরি করবে ফাইনালি, তার ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলিসিস। এর পরবর্তী স্টেপ আছে টিসিএ সাইকেল, এই রকমের পরপর স্টেপগুলো আছে। তো ফার্স্ট গ্লাইকোলিসিস বুঝতে গেলে প্রথমে 3টে মলিকিউলের ডিফারেন্সিয়েট ভালো করে বুঝতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আমি ছবিতে অলরেডি এঁকেছি গ্লুকোজ। তো দিজ আর কল্ড নাম্বার 1 কার্বন ফাংশনাল গ্রুপ। যেখানে যেখানে ফাংশনাল গ্রুপ আছে সেগুলোকে আমরা 1 নম্বর কার্বন বলি। সেখান থেকে 1 2 3 4 5 6 6টা করে কার্বন আছে। তো গ্লুকোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন, আর গ্যালাক্টোজেরও ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড। এবার গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে একটাই ডিফারেন্স, দ্যাট ইজ হচ্ছে দিজ আর কল্ড আইসোমার। আইসোমার কেন বলা হচ্ছে? কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের নাম্বার অফ কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা সমস্ত একই, জাস্ট নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে 1 এবং 2 নম্বর কার্বনে। এখানে দেখা যাচ্ছে 1 এবং 2 নম্বর কার্বনে। গ্লুকোজের ফাংশনাল গ্রুপ সিএইচও অ্যালডিহাইডই আছে, ফ্রুক্টোজের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে সি ডাবল বন্ড, অর্থাৎ কিটোন ফর্ম করেছে। তো এই যে দুটো ফাংশনাল গ্রুপের ডিফারেন্স, বাট তাদের মধ্যে সমস্ত হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন অ্যাটমের সংখ্যাটা সমান, দিজ আর কল্ড আইসোমার। গ্যালাক্টোজের ডিফারেন্ট হচ্ছে 4th কার্বন, 1 2 3 4। 4th কার্বন ইজ টোটালি জাস্ট অপোজিট অফ দ্য গ্লুকোজ। গ্লুকোজের সাথে 4th কার্বনের একটা অপোজিট মিরর ইমেজ তৈরি করেছে। তো এইখানে হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজের মধ্যে ডিফারেন্স। এবার আমাদের গ্লাইকোলিসিসের স্টেপগুলো পড়তে হবে পরপর। সো স্টুডেন্ট, আই ফার্স্ট রাইট দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ 6. দিস ইজ অ্যালডিহাইড গ্রুপ, আর এটা হচ্ছে 1 নম্বর কার্বন হলে এটা হচ্ছে 6 নম্বর কার্বন। তাহলে ফার্স্ট হচ্ছে হেক্সোকাইনেজ।
হেক্সোকাইনেজ এনজাইমের দ্বারা গ্লুকোজ অক্সিডাইজড হয়ে এটিপি সাহায্যে এডিপি প্লাস পিআই তৈরি করবে, একটা ম্যাগনেসিয়াম +2 ক্যাটালিস্ট হিসাবে এখানে কাজ করবে। তো এই হেক্সোকাইনেজ এনজাইমের দ্বারা এডিপির সাথে এটিপি কিভাবে তৈরি হবে, অর্থাৎ এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো তার মানে একটা পিআই বা ফসফেট এখানে ইউটিলাইজড হয়েছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে মানে একটা ফসফেট এখানে ইউটিলাইজড হয়ে 6 পজিশনে ঢুকবে। কিভাবে ঢুকবে? ফসফেটের স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা হচ্ছে ফসফেটের স্ট্রাকচার। তাহলে এখান থেকে এটার সাথে এটার রিয়াকশান হচ্ছে। তাহলে যদি রিয়াকশান হয়, একটা আমি জল বের করে দিলাম, একটা জল বের করে দিলাম। তাহলে জিনিসটা কিভাবে ডাইরেক্টলি জুড়ে যাবে? ছ নম্বর কার্বনে জুড়বে কিন্তু ফসফেটটা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নেবে কার্বনের ভ্যালেন্সি ঠিক আছে কিনা, অর্থাৎ যোজ্যতা কার্বনের 4টে হাত কাউন্ট করে নেবে যে 4টে হাত ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে পরে এই যে বন্ডটা হলো এটাই হচ্ছে ফসফেটটা এইভাবে জুড়ে গেল। তাহলে এইভাবে একটা ফসফেটটাকে এইভাবে লেখা হয়, একটা জল বেরিয়ে গিয়ে ফসফেট এইভাবে জুড়লো, যে প্রোডাক্টটা তৈরি হলো। তার মানে কি, এটা যদি 1 নম্বর কার্বন হয়, দিস ইজ 6 নম্বর কার্বন, তাহলে 6 পজিশনে গিয়ে একটা ফসফেট জুড়লো। সেই জন্য নাম হলো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। সেমভাবে এই ফসফেট প্রত্যেকবার এইভাবে যখনই ওইচের সাথে এইভাবেই কিন্তু রিয়াকশন করে করে ঢুকবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি এইভাবে এত ডিটেলস দেখাবো না, প্রথমটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে এরমভাবেই তোমরা লিখবে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে পি এইভাবে লিখে দেবো, অর্থাৎ ফসফেটকে এইভাবে লেখে শর্টকাটে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ 6 ফসফেট হলো। নেক্সট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হবে? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। প্রথমে আমরা গ্লুকোজ 6 ফসফেটটা লিখে নিই। গ্লুকোজ 6 ফসফেট আমরা রিয়াকশান করে দেখিয়ে দিয়েছি। গ্লাইকোলিসিসের মধ্যে কিন্তু এটিপির হিসাবটাও করতে হবে। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের 6 পজিশনে ফসফেট আছে, তাই এর নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, যেটা আমি আগে রিয়াকশান থেকে দেখলাম। এবার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে কিভাবে? এবারে হচ্ছে ফসফোফ্রুক্টো আইসোমারেজ দেওয়া হবে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে বিক্রিয়াগুলো যে সেগুলো একমুখী না উভমুখী সেটা কিন্তু আমাকে দেখাতে হবে। এবারের এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টো আইসোমারেজ। ফ্রুক্টো আইসোমারেজ, ফ্রুক্টো আইসোমারেজ। এখানে কোনো এটিপি কিন্তু ইউটিলাইজেশন হচ্ছে না। আমি আগেও বলেছি আইসোমারাইজেশন মানে কি, এখানেও আইসোমারেজ এনজাইম ইউজ হচ্ছে। তার মানে আইসোমারাইজেশন মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সমস্ত অ্যাটমের সংখ্যা এক থাকবে, কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আইসোমারেজের কাজ। তাহলে এখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে, তার মানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্ট হবে। ফসফেট কিন্তু 6 কন্ডিশনেই বসে থাকবে।
1 2 3 4 5 6। তাহলে এইখানে ফাংশনাল গ্রুপটা ছিল অ্যালডিহাইড, এখানে ফাংশনাল গ্রুপটা হয়ে গেল কিটো। তাহলে পরে আমাদের ফাংশনাল গ্রুপে চেঞ্জ হলো, কিন্তু এখানে সমস্ত কার্বন এবং হাইড্রোজেন হিসাব করে দেখা যাচ্ছে নাম্বার অফ সমস্ত অ্যাটমগুলো একই রয়েছে একদম, মানে হাইড্রোজেন অক্সিজেন কার্বনের নাম্বার কিন্তু একই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তাই জন্য এটার নাম হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এটা কিন্তু বোথ সাইড রিয়াকশান। এরপরে যেটা দেখাবো দ্যাট ইজ হচ্ছে সিঙ্গল সাইডেড রিয়াকশান। এবারে হচ্ছে কাইনেজ এনজাইম দিয়ে হবে, ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ, অল এনজাইম শুড বি আন্ডারলাইন। এখানে কিন্তু এটিপির আবার ইউজড আছে, একটা এটিপি ইউজড হবে, এটিপি ঢুকবে, এডিপি প্লাস পিআই হয়ে বেরোবে, তার মানে আবার একটা ফসফেট এই কম্পোনেন্টের মধ্যে ইনক্লুড হবে, তাই তো। এডিপি বেরোচ্ছে মানে একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, যেটা একটা ফসফেট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই ফসফেটটা কম্পোনেন্টের মধ্যে ইনক্লুড হবে। ইনক্লুড হয়ে কি হচ্ছে দেখি। ও, এটা 1 নাম্বার, এটা 6 নাম্বার, তার মানে আগে তো 6 নাম্বারে ফসফেট ছিলই, এবারে 1 নাম্বারে ফসফেট ঢুকলো, এই যে এই ফসফেটটা ওই একই রকমের রিয়াকশান হয়, তাহলে এটার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। 1,6 বিসফসফেট। মুছে দিলাম। এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে নেক্সট রিয়াকশান স্টেপটা আমরা দেখব। প্রথমে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটাকে একটু লিখে নিই। 1 2 3 4 5 6। এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বিসফসফেটকে আমি শর্টে লিখলাম ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে যে এনজাইমটা ইউজ হবে তার নাম হচ্ছে অ্যালডোলেজ। দিস ইজ সিঙ্গেল ডাইরেকশন রিয়াকশন, অ্যালডোলেজ। অ্যালডোলেজ কী করবে, ইকুয়ালি দুটো পার্টে ভেঙে দেবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে, একদম ইকুয়ালি এখান থেকে দুটো পার্টে ভেঙে দেবে। যদি ভেঙে দেয় তাহলে পরে আমরা দুটো প্রোডাক্ট পাবো, ভালো করে দেখো। সেই দুটো প্রোডাক্ট কি কি? একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এইটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট প্লাস গ্লিসারলডিহাইড 3 ফসফেট।
এইটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, অর্থাৎ এই কম্পোনেন্টের মধ্যে দুটো হাইড্রক্সি গ্রুপ আছে। এটি ইটস আ অ্যাসিটোন কম্পোনেন্ট, মানে CH3 C ডাবল বন্ড ও CH3 হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিটোন। তো সেই অ্যাসিটোনে দুটো হাইড্রক্সি ঢুকেছিল প্রথমে, তাহলে হচ্ছে ডাইহাইড্রক্সি। এবার সেখানে আবার একটা হাইড্রক্সিল গ্রুপের সাথে ফসফেট রিয়াকশান হয়েছে, তাই জন্য ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে অ্যালডোজ কী করছে? অ্যালডোজ হচ্ছে দুটো ভাগে পুরো ভেঙে দিচ্ছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর বাকিটা যেটা থাকছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট। অর্থাৎ এখান থেকে অক্সিজেন হাইড্রোজেন আগের রিয়াকশনে চলে গেছে, তাহলে বাকি থাকছে কি? অ্যালডিহাইড, যেটা এখানে ফাংশনাল গ্রুপ হয়ে গেছে CHOH আর CH2OP, গ্লিসারলডিহাইড 3-ফসফেট। ক্লিয়ার? এবার গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে আমরা নেক্সট যে স্টেপটা গ্লাইকোলিসিসের, সেই স্টেপটা পুরো পাবো, এবং সেটা আপ টু পাইরুভেট অবধি। অর্থাৎ গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে আমরা পাইরুভেট অবধি পুরো রিয়াকশানটা পাবো। এখানে একটা ব্যাপার আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা থাকলো, তাহলে তার কি হবে? গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে তো ডাইরেক্ট আমরা পাইরুভেট পাচ্ছি বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কী হবে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, ট্রায়োজ ফসফেট আইসোমারেজের দ্বারা আবার ওয়ান সাইড রিয়াকশন হয়ে গ্লিসারলডিহাইড 3-ফসফেটে কনভার্ট হবে। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যদি ট্রায়োজ ফসফেট আইসোমারেজের দ্বারা গ্লিসারলডিহাইড 3-ফসফেটে কনভার্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে আবার পাইরুভেটের একটা সাইকেল আমরা পেয়ে যাব। দ্যাট মিনস এই স্টেপ থেকে দুটো রিয়াকশান আমরা পাবো, যেটা পাইরুভেট অবধি যাবে। অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট ডাবল ডাবল করে তৈরি হতে হতে যাবে। তো আমরা দেখে নিই গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে পাইরুভেট কিভাবে হচ্ছে। গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে পাইরুভেট হবে। প্রথমে হবে হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ, একটা এনজাইম আমাদের লাগবে, যেটা বোথ সাইড রিয়াকশানের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে NAD এর দরকার পড়বে, NAD প্লাস ঢুকবে রিয়াকশানে, বেরোবে হচ্ছে NADH প্লাস H প্লাস, NADH এবং H প্লাস। এখানে কোনো ক্যাটালিস্টের দরকার হচ্ছে না, যে এনজাইমটা কাজ করবে তার নাম গ্লিসারলডিহাইড 3-ফসফেট, ফসফেটটা শর্টে লিখছি, ডিহাইড্রোজিনেজ। এনজাইমের নামটা খুব বড়, গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। এ কী করবে? এ তৈরি করবে 1,3-বিসফসফোগ্লিসারেট, 1,3-বিসফসফোগ্লিসারেট। এখানে একটা হাই এনার্জি কম্পোনেন্ট বন্ডের তৈরি হবে। 1,3-বিসফসফোগ্লিসারেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। অ্যালডিহাইড বন্ডটাকে আমি যদি এরমভাবে দেখায়, কিছুই না, হাই এনার্জি বন্ডগুলো হচ্ছে ভীষণ আনস্টেবল, অর্থাৎ সামান্য অল্প একটু হিট লেবাইল হয় এবং অল্পতেই চট করে ভেঙে যায়। এটা হচ্ছে ফিক্সড, মানে এটা হচ্ছে একটু বেশি স্টেবল বন্ড, আর এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে আমাদের হাই এনার্জি বন্ড। তাহলে NAD প্লাসের দ্বারা NADH এবং H প্লাস
তৈরি হচ্ছে, অর্থাৎ এনএডি ঢুকছে, এনএডিএইচ এবং এইচ প্লাস বেরোচ্ছে। তাহলে এই যে এনএডিএইচ আর এইচ প্লাস বেরোচ্ছে, সেই এইচগুলো কোথা থেকে এলো? সেই এইচগুলো এলো হচ্ছে এইখান থেকে। এই যে অ্যালডিহাইড গ্রুপটা যে আমি ডিভাইড করে ভেঙে দেখালাম, এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এনএডিএইচ এইচ প্লাস হলো, এবং সেখানে একটা হাই এনার্জি বন্ড তৈরি হলো। হাই এনার্জি বন্ডটা আনস্টেবল, পরের স্টেপে আমরা দেখবো ওটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, আর এই বন্ডটা একটু বেশি স্টেবল। এই যে কম্পোনেন্টটা তৈরি হলো, এর নাম হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট। 1,3-বিসফসফোগ্লিসারেট, মানে 1 কন্ডিশনও ফসফেট রয়েছে, 3 কন্ডিশনও ফসফেট রয়েছে। এবার 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে কি হবে না, নেক্সট স্টেপ হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে আমরা একটা বোথ সাইডেড রিয়াকশন দেখতে পাবো। সেখানে এনজাইম হিসেবে কাজ করবে ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজ। সাধারণত এটা একটু খেয়াল করে দেখবে, যেখানে যেখানে কাইনেজ এনজাইম আছে সেখানে সেখানে এটিপি এর হেল্প আছে, অর্থাৎ এটিপি সেখানে ইউজড আপ হচ্ছে কিংবা তৈরি হচ্ছে, এটিপি এর একটা সেখানে ইন্ট্রোডাকশন থাকছে। তো ফসফোগ্লিসারেট কাইনেজে কি হচ্ছে, এখানে এডিপি প্লাস পিআই ঢুকছে রিয়াকশানে, বেরোচ্ছে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত এটিপি তৈরি হবে। এই এটিপিটা কোথা থেকে এলো? এই এটিপিটা আসবে এই হাই এনার্জি বন্ডের ফসফেটটা ভেঙে যাবে, কারণ এটা আনস্টেবল। তাহলে সেই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হচ্ছে? স্টেবল হয়ে গেল, পিটা বেরিয়ে গেল, হাই এনার্জি বন্ডটা, তাহলে এটা স্টেবল হয়ে গেল। তাহলে এই যে কম্পোনেন্টটা তৈরি হলো এর নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারেট বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডও বলে। আমি অ্যাসিডই দিলাম। কেন অ্যাসিড দিলাম? এই যে সি ডবল এইচ বলে ওটা অ্যাসিড। তো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিংবা 3-ফসফোগ্লিসারেটও বলা যায়। তো এইটা তৈরি হলো। এরপরে 3-ফসফোগ্লিসারেট থেকে কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারেট থেকে তৈরি হবে 2-ফসফোগ্লিসারেট। ঠিক আছে, এখানে যে এনজাইমটা, এখানেও একটা উভমুখী বিক্রিয়া কাজ করবে। এখানে এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজ। ফসফোগ্লিসারেট মিউটেজ। যদি এনজাইমগুলো খুব বড় বড়, ভালো স্পষ্ট লেখা যাচ্ছে না, শুনে নোট ডাউন করে নেবে। ফসফোগ্লিসারেট মিউটেজ। এখানে Mg+2 এর ক্যাটালিস্টের একটা প্রভাব রয়েছে। তো এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারেট মিউটেজের দ্বারা আমরা যে কম্পোনেন্টটা পাবো, মিউটেজ মানে মিউটেশন হবে, অর্থাৎ ফসফেট গ্রুপটা একটা কার্বন থেকে আর একটা কার্বনে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো দিস ইজ কল্ড মিউটেশন হবে। ঠিক আছে, তাহলে মিউটেশন হয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ওপরের কার্বনটা একই থাকবে, অর্থাৎ 3 আর 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। এইচটাকে আমি এদিকে লিখি তাহলে সুবিধা হবে। সিএইচ এটা হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, অর্থাৎ এই ফসফেটটা 3 নম্বর থেকে 2 নম্বরে উঠে গেল। এইবার যেটা হবে সেটা হচ্ছে এনোলেজ এনজাইমের দ্বারা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ডাইরেক্ট পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। এটা কিভাবে হবে না, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, এখানে খুব ক্লামজি হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি, আর একবার লিখছি।
2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা। টু ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে এনোলেস, এটাও বোথ সাইডেড, এটাও একটা বোথ সাইডেড রিয়াকশান। এখানে এনোলেস এনজাইম দিয়ে আমরা ডাইরেক্ট ফসফোএনল পাইরুভেট পাবো। প্রথমে ফসফোএনল পাইরুভেট পাবো, তারপরে পাইরুভিক অ্যাসিড। প্রথমে হচ্ছে জল বেরিয়ে যাবে, একটা জল বেরিয়ে যাবে। তাহলে জল যদি বেরিয়ে যায় তাহলে কিভাবে বেরোবে না, এইখানেই দেখো CHO পি, তো তাহলে এখানে যদি আমি ভেঙে দিই তাহলে CHOH একটা দিকে পাবো, আর একদিকে একটা OH দিলে পরে ফসফেটটা আলাদা হয়ে বেরিয়ে যেতে পারবে। না, এইভাবে জলটা বেরোবে না। জলটা বেরোবে হচ্ছে এখানকার OH-টা নেবে আর এখানকার H-টা নেবে, তাহলে H2O হয়ে গেল। সেই জলটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে যদি তাই হয় তাহলে বাকি রেস্ট কী কী পোর্শনগুলো থেকে যাচ্ছে। প্রথমে থাকছে হচ্ছে 1 2 3, তাহলে এটা ডাবল বন্ড হয়ে যাবে। কার্বনের 4টে ভ্যালেন্স আমি বলেছি। তাহলে এই যে স্ট্রাকচারটা হলো এটাকে বলছি ফসফোএনল পাইরুভেট, এনল ফর্ম করেছে। এই ফর্মটাকে বলা হচ্ছে এনল ফর্ম, ফসফোএনল পাইরুভেট। এবার এখান থেকে পাইরুভেট কাইনেস, এটা আবার সিঙ্গেল ডাইরেকশন, এই রিয়াকশানটা সিঙ্গেল ডাইরেকশন। পাইরুভেট কাইনেস, এইটা দিয়ে হবে পাইরুভিক অ্যাসিড। পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডটাই ছিল আমাদের উদ্দেশ্য তৈরি করা গ্লাইকোলাইসিসের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। এবার আমি এটিপি ক্যালকুলেশনটা বলে দিই। প্রথমে একটা জিনিস জানতে হবে, 1 ATP ইজ ইকুয়াল টু 1 ATP, 1 GTP ইজ ইকুয়াল টু 1 ATP, 1 NADH plus is equal to 3 ATP, 1 FADH2 is equal to 2 ATP। তাহলে এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এটিপি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটিপি ক্যালকুলেশনটা আমি ডিসকাস করে দিচ্ছি। আমি বলেছিলাম যে প্রথমে এটিপি দুটো ইউজড হয়ে গেছে একদম শুরুতে, অর্থাৎ গ্লিসারলডিহাইড 3-ফসফেট, গ্লিসারলডিহাইড প্রথমে একদম হেক্সোকাইনেজে একটা এটিপি ইউজড হয়েছে। সেকেন্ড হচ্ছে নেক্সট পরবর্তীকালে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে যখন রিয়াকশান স্টার্ট হয়েছে, হেক্সোকাইনেজে একটা ইউজ হয়েছে, একটা হয়েছে ফসফোফ্রুক্টোকাইনেজে একটা ইউজ হয়েছে। এইটা হচ্ছে ফার্স্টে যখন ভাঙছে, অর্থাৎ ওই অ্যালডোলেন্সে যখন দুভাগে ভাঙছে তার আগে পর্যন্ত দুটো এটিপি আমাদের ইউজড আপ হয়েছে। তাহলে উৎপন্ন কটা হয়েছে, এবার দেখা যাচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে আমাদের রিয়াকশানটা ডাবল হয়েছে। তাহলে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে যখনই 1,3-বিসফসফোগ্লিসারাইড হয়েছে তখন একটা NADH আর H+ হয়েছে। তার মানে ওখানে 3টে এটিপি আমরা হিসাব পাচ্ছি, 3টে এটিপি হচ্ছে NADH H+ থেকে ওখানে আমরা 3টে এটিপি পাচ্ছি।
বাট এই রিয়াকশানটা ইন্টু 2 হবে, কারণ গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে পুরো সবকটা রিয়াকশানই সবকটা স্টেপ ডাবল হবে, দুবার হবে, কারণ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কিন্তু আলটিমেটলি গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হবে উইথ দ্য হেল্প অফ ট্রায়োস ফসফেট আইসোমারেজ। তাহলে এই NADH প্লাস H প্লাস থেকে 3টে এটিপি পেলাম, তাহলে ইন্টু 2 হলো, অর্থাৎ 3 দুগুণে 6টা, 6 এটিপি এখানে হলো। নেক্সট হচ্ছে যখন 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে, তখন এডিপি প্লাস পিআই ঢুকেছে আর এটিপি তৈরি হয়েছে। তাহলে ওখানে একটা এটিপি, তাহলে ওটা ইনটু দুবার হয়েছে, অর্থাৎ ওখানে একটা এটিপি তৈরি হলো। যেহেতু গ্লিসারলডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড অবধি দুবার হবে রিয়াকশানে, তাহলে 1 × 2, তাহলে এখানে দুটো হচ্ছে, অর্থাৎ আমাদের গ্লাইকোলিসিসে টোটাল এটিপি প্রোডাকশন ইন গ্লাইকোলাইসিস এইভাবে লিখতে হবে, টোটাল এটিপি প্রোডাকশন ইন গ্লাইকোলাইসিস 6 + 2 8, ঠিক আছে, 8 মলিকিউল এটিপি আমাদের তৈরি হবে। তো এটা হচ্ছে টোটাল গ্লাইকোলাইসিসের স্টেপস অ্যান্ড গ্লাইকোলাইসিসের ক্যালকুলেশনস অফ এটিপি ক্যালকুলেশনটা আসে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস আছে, হুইচ ইজ বলা যেতে পারে যে গ্লাইকোলাইসিস একটা কমন স্টেপ অফ বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন, ইস্ট অ্যান্ড আদার মাইক্রোবস, যেটা যে শুধু হিউম্যান সেলেই হয় তাই নয়, আদার্স মাইক্রোবসের মধ্যেও কিন্তু গ্লাইকোলাইসিস হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার এগুলো প্রডিউস করে উইথ দ্য হেল্প অফ গ্লাইকোলাইসিস মেকানিজম। আমাদের মাসেলসের মধ্যেও কিন্তু গ্লাইকোলাইসিস হয় এবং যেখানে আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস। তাহলে আমার মনে হয় এই গ্লাইকোলাইসিসটা সবাই বুঝতে পেরেছে। তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরে পরবর্তী আমার বায়োকেমিস্ট্রির যে আমি যেগুলো শেখাবো সেগুলো তোমরা খুব ইজিলি নোটিফিকেশান পেয়ে যাবে। এর পরবর্তীকালে টিসি এবং পরপর সাইকেলগুলো স্টেপ বাই স্টেপ আমরা বায়োকেমিস্ট্রি আরও গভীরে ঢুকবো। ওকে, টিল দেন, গুড বাই।